এই ভিডিওতে আমরা মাল্টিপল স্ট্যাক ডেভেলপ করব। আমাদের এমন এমন প্রোগ্রাম লিখতে হয় যেখানে আমাদের মাল্টিপল স্ট্যাক প্রায়ই লাগে। তো আমরা যে কোডটা লিখছি এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যাকের জন্য। তো এই কোডটাকে আমরা খুব সহজেই মাল্টিপল স্ট্যাকের কোডে কনভার্ট করে ফেলতে পারবো, আমাদের খুব বেশি বেগ পাইতে হবে না। তো এই যে সিঙ্গেল স্ট্যাক থেকে মাল্টিপল স্ট্যাকে যাওয়া, এটা কিন্তু অনেকভাবে ডেভেলপ করা যায়, ঠিক আছে? তো আপনার মাথায় একটা চিন্তা আসতে পারে যে একটা অ্যারে মানে তো একটা স্ট্যাক, তাই না? তো আমরা একটা কাজ করি, এরকম অ্যারে দুইটা নিয়ে নিই, তাহলে কয়টা স্ট্যাক হবে? দুইটা স্ট্যাক। তো ঘটনা হচ্ছে এই স্ট্যাকের অপারেশনের জন্য পিক পপ এই ফাংশনগুলো আছে। তো এখানে দেখেন স্ট্যাক নামে কিন্তু এখন আর কিছু নাই, এটা স্ট্যাক 1 অথবা স্ট্যাক 2 হবে। ধরেন এই পপটা হচ্ছে স্ট্যাক 1 এর জন্য কাজ করতেছে, তার মানে এই পিক ফাংশন স্ট্যাক 1 থেকে একটা এলিমেন্ট পিক করে, পপ ফাংশন হচ্ছে স্ট্যাক 1 থেকে একটা এলিমেন্টকে পপ করে দেয়। তো বুঝতেই পারছেন পুশের সময় ওরকম একটা স্ট্যাকের উপরে, যে কোনো স্ট্যাক 1 বা 2 এর উপরে। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই যে ফাংশনগুলো আছে বা এই যে অপারেশনগুলো আছে সেটা পার্টিকুলার একটা স্ট্যাকের জন্য। তো আরেকটা স্ট্যাকের জন্যও কিন্তু এই সেম ফাংশনগুলো লাগবে তার উপর অপারেশন করার জন্য। তো বুঝতেই পারছেন আমাদের 3টা স্ট্যাক হয়, তাহলে এরকম কপি কিন্তু আরও একটা লাগবে। তো শুধুমাত্র এই যে স্ট্যাক ডট সি বা ইমপ্লিমেন্টেশন ফাইলেই যেরকম বড় হয়ে যাবে এরকম না, আরও এক জায়গায় বড় হইতে পারে, সেটা হচ্ছে এই যে স্ট্যাক ডট এইসে। এখানে এই যে ডেক্লারেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা তো একটা স্ট্যাকের জন্য। তো এরকম করে আরও ডেক্লারেশন 2 নম্বর স্ট্যাক বা 3 নম্বর স্ট্যাকের জন্য লাগবে। তাহলে বুঝতেই পারছেন এই পদ্ধতি কোনো সময় কনভিনিয়েন্ট না। তো আসলে ডেভেলপ করা যাইতে পারে এরকম, মানে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু সবকিছু কিন্তু প্রোগ্রামিংয়ে বেস্ট প্র্যাকটিস না, বা সেটা রিকমেন্ডেড স্টাইলও না। তো আমরা কি করতে পারি? আমরা খুব সুন্দর একটা কাজ করব, সেটা হচ্ছে স্ট্রাকচারের সাহায্য নিব। আমরা স্ট্রাকচার সম্পর্কে সবাই জানি, তারপরে একটু বলি। আমরা যখন স্ট্রাক্ট ডিফাইন করি তখন জাস্ট আমরা কি লিখি? স্ট্রাক্ট, তাই না? স্ট্রাক্ট লেখার পরে স্ট্রাকচারে একটা নাম দিয়ে দিই, ধরেন যে পার্সন, যে সেই পার্সনের এখানে যে ফিল্ডসগুলো বা প্রপার্টিসগুলো লাগে সেগুলো দিই, ঠিক আছে? তারপরে আমরা এই যে টাইপটা আছে, টাইপ মানে তো স্ট্রাক্ট পার্সনটাই আমার টাইপ, এটা ইউজার ডিফাইন টাইপ। তো এই যে স্ট্রাক্ট পার্সন, তাই না, এটা টাইপ, এবং ধরেন যে P1 এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। তাহলে কি হলো? এই যে স্ট্রাক্ট পার্সন বা পার্সন, এটা একটা পার্সন ক্রিয়েট হলো। কমা দিয়ে আমি P2 লিখলে 2টা পার্সন, তারপরে কমা দিয়ে যদি লিখি তাহলে 3টা পার্সন ক্রিয়েট হলো, তাই না? তো বুঝতেই পারছেন যে জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে অতগুলা করে তৈরি হচ্ছে পার্সন। তো এই পদ্ধতিতেই আমরা যাব। আমরা চাচ্ছি কি, এখানে তো পার্সন, আমাদের হবে এখন মানে স্ট্যাক। তো আমরা স্ট্রাকচারের সাহায্য নিয়ে একটা স্ট্যাক ডিফাইন করব, এবং ওই স্ট্যাক মানে স্ট্যাক, রাইট, এইটার যতগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করব ততগুলো আমাদের স্ট্যাক হবে। তো এটা আমি একটু লিখে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা ডিফাইন করতে চাচ্ছি স্ট্রাক্ট কার জন্য? একটা স্ট্যাকের জন্য, ঠিক আছে? এবং এখানে ওই স্ট্যাকের প্রপার্টিস, তো আমরা প্রপার্টিস শুধুমাত্র দিব হচ্ছে যে এই স্ট্যাকে কি কি ডাটা থাকবে। তার মানে একটা আমি এগুলা, আচ্ছা, ডাটা থাকবে মানে কি কি আইটেম এই স্ট্যাকে আছে সেগুলোর জন্য একটা অ্যারে থাকবে, ঠিক আছে? এবং আমাদের এই যে এটা হচ্ছে ফিক্সড সাইজ থাকবে, এটা হচ্ছে ফিক্সড সাইজ। আমরা এখনো ডাইনামিক সাইজ দেখবো না, বাট এটা দেখবো যে মাল্টিপল স্ট্যাক কেমনে ডেভেলপ করে, বাট সেই প্রত্যেকটা স্ট্যাকে হচ্ছে ফিক্সড সাইজের স্ট্যাক, ঠিক আছে? তো এটাই বলতেছি। তো এই ডাটাগুলো থাকবে ফিক্সড সাইজের একটা অ্যারেতে। আর আরেকটা ভ্যারিয়েবল লাগে আপনি জানেন স্ট্যাকের ক্ষেত্রে, যেটা গ্লোবালি ডিক্লেয়ার করা হয় টপ নামে, মানে সে রিপ্রেজেন্ট করে যে কোথায় আসলে আমাদের বর্তমান মানে লাস্ট ইনসার্টেড ডাটাটা আছে, তাই না, এলিমেন্টটা আছে। তো সে জাস্ট পয়েন্ট করে রাখে ইন্ডেক্সের উপরে। তো এই কারণে আমরা আরেকটা মেম্বার দিব, সেটা হচ্ছে ইন্ট টপ, ঠিক আছে? তো এই টপ রিপ্রেজেন্ট করবে যে এই ডাটা এর কোন জায়গাতে এলিমেন্টটা ইনসার্ট হবে, ঠিক আছে? এটাই মুভ করবে বা বিভিন্ন ইন্ডেক্সে যাবে। তো এই হচ্ছে আমাদের স্ট্যাকের একটা ডেফিনেশন স্ট্রাকচারের সাহায্যে। তাহলে আমি এরকম যদি কপি তৈরি করি, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এরকম স্ট্যাক কিন্তু আরও একটা তৈরি হলো, তাই না? তো আমাদের সেম কোড থাকবে জাস্ট। তো আসেন আমরা এই কোডটা লেখার চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথমে আমরা শুরু করবো স্ট্যাক ডট এইচ, এই হেডার ফাইলতে। ভালো করে খেয়াল করেন, আমরা এই যে টাইপ আছে, টাইপ তো জানেনই কি কাজ করে। টাইপ হচ্ছে কোন টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করতেছি, বা এই স্ট্যাকে কোন টাইপের ডেটা ইনসার্ট হবে বা সেখান থেকে পপ হবে। ওকে, তো এখন আপাতত টাইপের মান হচ্ছে ইন্ট দিয়ে রাখছি। এখানে বিভিন্ন রকম হতে পারে, যেটা গত ভিডিওতে বলছি, আমরা ফ্লোট দিতে পারি, ডাবল দিতে পারি, ক্যারেক্টার পয়েন্টার, ইন্ট পয়েন্টার, যা খুশি তাই দিবেন, যে কোনো টাইপ। বাট ওই জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আরও ডাইনামিক করা যায়, সবগুলাই শিখবো, ঠিক আছে? তো এই কারণে কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করলে, তারপর প্রজেক্ট করলে অনেক ভালো প্রোগ্রামিং শেখা যায়। আপনি শুধুমাত্র সারাদিন হ্যালো ওয়ার্ল্ড লিখলেই হবে না, বা ফর লুপ ঘুরায় স্টার প্যাটার্ন প্রিন্ট করলে হবে না, এটাতে কোনো প্রোগ্রামিংয়ের কিছুই শিখতে পারবেন না। তো এটা জাস্ট বেসিকের জন্য। তো আসেন আমরা শুরু করি। দেখেন আমরা স্ট্রাক ডিফাইন করব, তাই না? তো আমি টাইপ দেব দিয়ে ডিফাইন করতেছি।
টাইপ ডেফ ডিফাইন করাটা একটু সুবিধাজনক, কারণ ওই যে স্ট্রাক্ট কথাটা সামনে লেখা লাগে না এই ভ্যারিয়েবল ক্রিয়েটের সময়, তাই না? এতটুকু কিন্তু আপনারা জানেন। এই যে ভ্যারিয়েবল ক্রিয়েটের সময় P1 ক্রিয়েটের সময় পার্সন P1 লিখলেই তো ভালো হইতো, আবার এই যে এতটুকু স্ট্রাক্ট কথাটা লিখছি। তো আমি এই কারণে টাইপ ডেফিনেশন দিয়ে ওইটা ছোট করে ফেলতেছি। তো এতটুকু বেসিক আইডিয়া আপনাদের অবশ্যই আছে। টাইপ ডেফ স্ট্রাক্ট, এবং এই স্ট্রাক্টের একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি স্ট্যাক, রাইট? এবং এখানে থাকবে হচ্ছে টপ, আর কি থাকবে ওই টাইপ ডেটা অ্যারে, এবং যেটা ফিক্স সাইজের, এবং আমরা বলাই আছে উপরে স্ট্যাক সাইজ। তো এই হচ্ছে আমাদের ডিক্লারেশন। তো আপনার মনে হইতে পারে যে এটা তো ডিক্লারেশন না, একটা স্ট্রাকচার আপনি টোটালি ডিফাইন করে ফেলতেছেন, তাই না? এটা কিন্তু টোটাল ডেফিনেশন, ঠিক তো? এখানে কিন্তু ডিক্লারেশন নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ডট এইস হেডার ফাইলে শুধু থাকে হচ্ছে ডিক্লারেশন, কিন্তু আপনি একটা স্ট্রাকচারের টোটাল ডেফিনেশন দিচ্ছেন, তাহলে এই স্ট্রাকচারের জন্য সি ফাইলে ডেফিনেশন কিভাবে দিবেন? ডেফিনেশন তো অলরেডি দিয়েই ফেলছেন হেডার ফাইলে। তো এটা আসলে একটা ইম্পর্টেন্ট এবং খুবই অ্যাডভান্স কনসেপ্ট। আপনি জেনারেলি দেখবেন যে আপনার হেডার ফাইলে স্ট্রাকচারের ডেফিনেশনটাই দেয়া, যদিও হেডার ফাইলে ডিক্লারেশন থাকে। আপনি যদি শুধু ডিক্লারেশন দিতে চান, সেক্ষেত্রে পরে একটা জিনিসকে সলভ করতে হয়, ঠিক আছে? এটা সি প্রোগ্রামিংয়ের অনেক অ্যাডভান্স কনসেপ্ট। তো আমি কিন্তু এরকম লিখতে পারতাম, কিভাবে? টাইপ ডেফ, আমি এটা কমেন্ট করবো নিচে, স্ট্রাক্ট, ঠিক আছে, তারপরে এমটি, তারপরে ধরেন যে স্ট্যাক, তারপরে এতটুকু আমি জাস্ট কমেন্ট আউট করে দিই। দেখেন আমার স্ট্যাক ডট এইচ এই হেডার ফাইলে কিন্তু কোনো ইরোর নাই, কোনো ইরোর কিন্তু শো করতেছে না আমাকে কম্পাইল টাইমে। তো এখানে দেখেন এইটা জাস্ট কি হয়েছে, এটা ডিক্লারেশন হয়েছে। আমি কিন্তু এই সেকেন্ড কার্লি ব্রেসের ভেতরে আর কি কোনো ধরনের ডেফিনেশন দিই নাই, ফিল্ড সেট করি নাই। তো এটা কিন্তু ভ্যালিড। তো আমরা এই পদ্ধতিতে যাবো না, এই পদ্ধতি গেলে পরে একটা কমপ্লেক্সিটি আছে, সেটা আমরা অন্য সময় এটা ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো আপাতত আমরা স্ট্রাকচারের টোটাল ডেফিনেশনটাই হেডার ফাইলে রাখতেছি, ঠিক আছে? তাহলে এটা গেল, সব কিছু ঠিক আছে, ওকে। তারপরে আমরা কি করবো, যে টপ কোথায় চলে গেছে? টপ এখন স্ট্রাকচারের ভেতরে চলে গেছে, তাহলে টপ নামে আমার কিছু লাগতেছে না। স্ট্যাক, এই যে অ্যারেটা, সেই অ্যারেটা তো এখন এই স্ট্যাকের ভেতরে চলে গেছে, সুতরাং এটা আমার লাগতেছে না, তাহলে শুধুমাত্র এতগুলো লাগতেছে, ঠিক আছে? ওকে, এখন এই যে কোনটা আমাদের এইটা, তাই না? স্ট্যাক ডট সি, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফাইল। এখন এটা নিয়ে কাজ করব। টপ নিয়ে আমাদের কোনো কাজ নাই, স্ট্যাক 1 2 এগুলো আমাদের আসলে ওখানে নাই, সুতরাং এখানেও থাকবে না, তো ওগুলো বাদ, শুধুমাত্র ফাংশনগুলো থাকবে, কারণ স্ট্যাক ডট এইসে কিন্তু শুধুমাত্র ফাংশনগুলাই আছে। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ফাংশনে কিন্তু এক্সটার্নটা অপশনাল, কারণ ফাংশন যখন আমরা ফাংশনের ডিক্লারেশন দিই, তখন আসলে কম্পিউটার মেমোরিতে কোনো স্পেস নেয় না। যখন ডেফিনেশন দিই, মানে বডি দিই, তখনই কেবল সেটা স্পেস নাই, রাইট? কারণ এর ভেতরে কোনো ভ্যারিয়েবল নাই, কিছু নাই। যখন ডেফিনেশন দিই তখনই তো ভ্যারিয়েবল আসে। তো ডিক্লারেশনে যেহেতু কোনো মেমোরি অ্যালোকেট করে না, তাই তার জন্য এক্সটার্ন দরকার নাই। কারণ এক্সটার্ন এই কারণেই দরকার হয় যে এখানে মেমোরি অ্যালোকেট করার দরকার নাই, ডেফিনেশনের সময় মেমোরি অ্যালোকেট করার জন্য। এটাই এক্সটার্ন কিওয়ার্ডের কাজ, রাইট? কিন্তু মানে ফাংশনের ডিক্লারেশন তো মেমোরি অ্যালোকেটই করে না, তাহলে এক্সটার্ন তার জন্য দরকার নাই। এটা কিন্তু রিডান্ডেন্ট, আপনি এটাকে বাদ দিতে পারেন, তাও কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। এখন এই যে ইজএমটি ফাংশন কি করে আমরা জানি। ফাংশনাল অ্যাপ্রোচ কিন্তু আমরা বুঝি, ফাংশনাল অ্যাপ্রোচে বা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেমন সি, এটা কিন্তু সবসময় প্যারামিটার পাসিং পদ্ধতিতে কাজ করে, তাই না? তো ইজএমটি একটা স্ট্যাক নিবে ইনপুটে, ঠিক আছে? এখন কিন্তু ভয়েড নিচ্ছে, তো এটা কিন্তু ভয়েড হবে না, কারণ এখন আমাদের স্ট্যাক কয়টা থাকতে পারে? 10টা স্ট্যাক থাকতে পারে। কোন স্ট্যাকের এমটিটা চেক হবে, রাইট? সেটা আমাকে পাস করতে হবে। তো এই কারণে এখন এগুলা কিন্তু ভয়েড না, এখন প্রত্যেকটা ফাংশনে আমাকে স্ট্যাকটা পাস করতে হবে যে এই স্ট্যাকটা এমটি কিনা, এই স্ট্যাকের সাইজ কত, এই স্ট্যাক ফুল কিনা, ঠিক আছে? এই স্ট্যাকে পুশ করতে চাই, এই স্ট্যাকে পিক করতে চাই, এই স্ট্যাকে থেকে পপ করতে চাই। তো স্পেসিফিক ভাবে আপনাকে স্ট্যাকটা প্যারামিটার আকারে পাস করতে হবে। তো এই কারণে এখানে এখন আর ভয়েড না, এখানে স্ট্যাক। এবং আমরা কিভাবে পাস করব, যেহেতু আমরা কপি করব না, ঠিক আছে? আমরা সবসময় রেফারেন্স পাস করবো ওই স্ট্যাকের, ঠিক, মানে অ্যাড্রেসটা পাস করব। তো স্ট্যাক পয়েন্টার কি করবে, একটা স্ট্যাকের অ্যাড্রেস নিতে পারবে, মানে কল বাই রেফারেন্স। পুরা স্ট্যাকটা না গিয়ে, কপি না হয়ে, স্ট্যাকটা কি হবে, স্ট্যাকটার অ্যাড্রেস জাস্ট সেন্ড হবে, সেম স্ট্যাক, রাইট? কারণ একটা স্ট্যাকে 20টা এলিমেন্ট থাকতে পারে, তো আপনি যখন এই স্ট্যাকটা কল বাই ভ্যালু আকারে পাস করবেন, তো 20টা এলিমেন্ট কপি হয়ে যাবে, একটা কপি যাবে, তো কপি হয়ে টাইম লাগবে, রাইট? আরো বেশি মেমোরি লাগবে। তার ফলে আমরা কি করতে পারি, এই 20টার জাস্ট রেফারেন্সটা পাঠিয়ে দিব, একই জায়গায় থাকলো, বাট রেফারেন্সটা গেল। আপনারা পয়েন্টার কনসেপ্ট অবশ্যই বুঝেন। তো আমরা সবসময় কল বাই রেফারেন্স করব। তো সাইজ, এটা স্ট্যাক পয়েন্টার, দেন ইসফুল, এটাও স্ট্যাক পয়েন্টার। তারপরে পুশ করার সময় আমাদের স্ট্যাকটা দিতে হবে, আর পুশ করতে গেলে একটা ডেটাও লাগে। তো আমরা স্ট্যাক পয়েন্টার, দেন টাইপ, মানে ডেটাটা টাইপ, রাইট? ভ্যারিয়েবল এখানে লাগে না, জাস্ট টাইপটা লিখলেই হয় যে ওই জায়গায় কোন টাইপের ডেটা বা কোন টাইপের প্যারামিটার বসবে, দ্যাটস ইট।
পিক করার সময় আমাদের কোনটা থেকে পিক করবে, কোন স্ট্যাক থেকে, পপ করার সময়ও কোন স্ট্যাক থেকে পপ করবে, এই হচ্ছে মোটামুটি আইডিয়া। ঠিক আছে, তো আমরা যদি কোনো সময় এখানে চেঞ্জ করার দরকার হয় তাহলে করব, বাট আশা করি ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এখন এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো কি করব, আমরা ডেফিনিশন দিব। তো দেখেন এখানে স্ট্যাক পয়েন্টার এসটি, তো আমরা স্ট্যাক এখানে কিন্তু ডেফিনিশন দিচ্ছি, তার মানে এই ডেফিনিশনে কল হবে, এখানে কল হবে। তো স্ট্যাক পয়েন্টার এসটি এটা রিসিভ করবে। এখন আমরা দেখব ওই এসটি টপ, ওই স্ট্যাকের টপটা -1 কিনা, কারণ আমরা জানি প্রত্যেকটা স্ট্যাকেরই কিন্তু টপ রয়েছে এবং ডেটা রয়েছে, তাই না? তো আমরা কি করব, আমরা জাস্ট দেখব যে এইখানে এই যে টপটা, জাস্ট এখন টপ তো না, ওই স্ট্যাকের ওই এসটির টপটা -1 কিনা। তারপরে এই সাইজের সময়ও আমাদের সেম কাজ করতে হবে, এটা স্ট্যাক পয়েন্টার এসটি, তো রিটার্ন করব কি এসটি, তারপরে টপ এইটা +1। তো আমি এটা ব্র্যাকেটের ভেতরে দিলাম, কারণ আমি জানি না প্রিসিডেন্স রুল কার, মানে অ্যারো নাকি প্লাস কোনটা আগে হবে, বাট আমি বলতেছি এসটি টপ এইটার মানের সাথে +1 হবে, টপের মান যত তার থেকে +1 হবে, যে স্ট্যাকটা পাস করা হবে, তাই না? তো সেটাই করতেছি। তারপর ইজ ফুল, এখানেও একটা স্ট্যাক নিবে, স্ট্যাক এসটি, তারপরে সাইজ বের করার জন্য কি সাইজ কিন্তু ওই পয়েন্টারটা মানে এক্সপেক্ট করে, কারণ আমরা জানি এই যে সাইজ ফাংশন কই, সাইজ ফাংশন জাস্ট কি করবে, ওই স্ট্যাকের অ্যাড্রেসটা নিবে। তো আমরা অ্যাড্রেসটা পাস করছি, যেটা কোথায় আছে এই পয়েন্টার ভ্যারিয়েবলে, তো জাস্ট এসটি, রাইট? এখানে কিন্তু আবার স্টার দিয়ে ফেলেন না, স্টার দিলে কিন্তু সেটা ভুল, রাইট? কারণ বুঝতেই পারছেন এই স্টার মানে হচ্ছে ডিরেফারেন্সিং, অর্থাৎ ওই অ্যাড্রেসে যে ডেটা আছে, বাট আমরা তো ডেটা নিয়ে কাজ করতেছি না, আমরা অ্যাড্রেসটা, তো অ্যাড্রেসটা মানে কিন্তু এসটির মানে হচ্ছে সে কোন অ্যাড্রেসটা কন্টেইন করে আছে, তো সেটা আমরা পাস করছি। তো সেটা আমাদের স্ট্যাক সাইজের সমান কিনা, ফাইন। পুশ, এখানে শুধু প্রথমে হচ্ছে স্ট্যাক এসটি, তারপরে ডেটা নিবে, তারপরে ফুলের এই জায়গায় চেক হবে হচ্ছে এসটি দিয়ে পাস, তো এসটি ফুল কিনা, ফুল হলে -1, আর না হলে এটা কি হবে, এটা হচ্ছে এসটি দেন ডেটা, এইখানে প্লাস টপ হবে, তারপরে ডেটা সেখানে বসবে, এবং এটা টপ বলে কিছু নাই, এসটি টপ, রাইট? এটা হবে, ওকে। তারপরে এখানে পিক, কোনো ভুল হইলে আমরা সেটা পরবর্তীতে সংশোধন করবো, সমস্যা নাই। স্ট্যাক এসটি এ নিবে, কোন একটা স্ট্যাকের অ্যাড্রেস নিবে, ওই স্ট্যাকটা এমটি কিনা আগে চেক করবে, তাহলে এসটি, তারপরে রিটার্ন -1। এখানে একটা প্রবলেম আছে, সেটা পরে সলভ করতেছি। এটা এসটি ডেটা এর টপ পজিশনে, টপ তো না আসলে এটা এসটি টপ, ওই স্ট্যাকের টপটা, রাইট? যে স্ট্যাক আমরা সেন্ড করব। তারপরে এটাও কি হবে, এটাও হচ্ছে আপনার স্ট্যাক পয়েন্টার, আচ্ছা পয়েন্টার এখানে দিলাম, পয়েন্টার ভ্যারিয়েবলের সাথে অথবা টাইপের সাথে যে কোনো জায়গাতেই দেওয়া যায়, এটা নিয়ে খুব মারামারি আছে, বা কোরাতে আপনি দেখতে পারেন যে কোথায় দেওয়া সুবিধাজনক, অনেকে মাঝখানে দেয়, অনেকে এই সাইডে দেয়, অনেকে ওই সাইডে দেয়, রাইট? এটা নিয়ে বিশাল একটা আর্টিকেল আছে কোরাতে, তো আপনি একটু দেখিয়েন। তো এটা হচ্ছে এসটি, তারপরে রিটার্ন -1, এটা হবে কি এসটি টপ, তারপরে এটা এসটি দেন ডাটা, ঠিক আছে? দেখেন ইরোরগুলো সব চলে গেছে, মোটামুটি ইরোর আর ওইরকম নাই। তো আমরা কোড লিখবো আস্তে আস্তে। এখন দেখেন এক জায়গাতে প্রবলেম হবে, এই যে -1 এর সময় কেন প্রবলেম হবে আপনি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে এই স্ট্যাকে এখন পুশ করা হয়েছে, কি পুশ করা হয়েছে কিন্তু ডেটা, তাই না? আচ্ছা, তো ডেটা যদি হয়, আচ্ছা এখন ঠিকই আছে, কারণ ডেটাটা যদি ইন্টিজার হয় তাহলে -1, তো এখানে কিন্তু চেঞ্জ হতে পারে। চিন্তা করেন যে বিভিন্ন অ্যাড্রেস রাখা হয়েছে স্ট্যাকে, একটু কমপ্লিকেটেড লাগতে পারে, তারপরেও চিন্তা করেন। এখন তো আমাদের কি ছিল, টাইপটা কিন্তু ছিল হচ্ছে ইন্ট, কিন্তু ধরেন যে এটা ইন্ট পয়েন্টার, এরকম যদি হয়, তার মানে কি আমরা স্ট্যাকে কি রাখতে চাচ্ছি, স্ট্যাকে রাখতে চাচ্ছি বিভিন্ন অ্যাড্রেস। এখন তার মানে ওই স্ট্যাক থেকে যখন পপ হবে তখন অ্যাড্রেস পপ হবে, কারণ রাখতেছি তো অ্যাড্রেসগুলা। তো এখন চিন্তা করেন তো, পপ ফাংশনটা একটা অ্যাড্রেস রিটার্ন করবে, তাই না? কারণ পপ ফাংশন মানে স্ট্যাকে আসে হচ্ছে অ্যাড্রেস, তো রিটার্ন করবে অবশ্যই অ্যাড্রেস। এটা মানে তো অ্যাড্রেস কোনো প্রবলেম নাই, কারণ ওটা ওই স্ট্যাক থেকে পপ হচ্ছে। কিন্তু -1 কি অ্যাড্রেস? -1 তো অ্যাড্রেস না, তাহলে তখন কিন্তু ইরর দিবে, হ্যাঁ, যে এটা ইনকম্প্যাটিবল টাইপ যেটাকে বলে আর কি, ইনকম্প্যাটিবল টাইপ আর কি, তো সেটা কিন্তু ইরর দিবে, হ্যাঁ। তো এটা আসলে ইন্ট পয়েন্টার না, -1 ইন্ট পয়েন্টার না, এই কথা বলবে আর কি। তো যাই হোক, এখন যেহেতু আমাদের ইন্টিজার টাইপ, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। ইন্টিজার টাইপ হওয়ার কারণে আমরা ইন্ট রাখতেছি, ইন্ট রিটার্ন করতেছি, -1 ভ্যালিড। তো আমরা কি করবো জানো, এখানে ইন্ট করে দিব। এখন আসেন এই যে main.c, এখানে এখন আমাদের এই পুশ ফাংশন এগুলো কোনো কিছু কাজ করবে না, দেখেন অনেকগুলো ইরর, 9+ ইরর। তো এখন জাস্ট কি করব, আমরা
আগে স্ট্যাক এসটি এটা, দেন অ্যাড্রেস এসটি, রাইট? তার আগে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, সেটা আমরা বলে আসি, তারপরে এটা করি, কারণ এটা ইম্পর্টেন্ট। এখন যখন আমি প্রথম পুশ করতেছি, ভালো করে খেয়াল করেন আমি কি বলতেছি, স্ট্যাকের অ্যাড্রেস দিছি, তার মানে এই এসটিতে আমরা এখন একটা স্ট্যাকে ক্রিয়েট করছি, তো এই স্ট্যাকে 10 পুশ হবে যেটা ক্রিয়েট করছি। তো পুশ ফাংশনে এখন আসেন, পুশ ফাংশনে এখানে আসলো, ডেটা আসলো, কোনো প্রবলেম নাই, ফুল না, সুতরাং পুশ হবে। কিন্তু ঘটনা হচ্ছে টপের মান কত, এসটি টপের মান তো আমি কোথাও সেট করি নাই, তার মানে কোনো ভ্যারিয়েবলে যখন আমরা কোনো ভ্যালু না সেট করি তখন তো সেখানে গার্বেজ মান থাকে, তাই না? তো এটা কিন্তু উল্টাপাল্টা বিহেভ করবে। এই কারণে যেহেতু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার স্ট্রাকচারে যে ডেটাগুলো থাকে, যেমন আমরা হেডার ফাইলে যে স্ট্রাকচার ডিফাইন করছি, এখানে এই যে টপের মান -1 থেকে শুরু হওয়ার কথা আমাদের ইমপ্লিমেন্টেশন অনুযায়ী, তো আপনি বলতে পারেন যে এটা -1 ডিফল্টভাবে -1 দিয়ে শুরু হবে, কিন্তু সি প্রোগ্রামিং স্ট্রাকচারে ডিফল্ট ভ্যালু সেট করা যায় না, ঠিক আছে? তো এই কারণে যখন স্ট্রাকচার নিয়ে কাজ করা হয় তখন প্রথম একটা ফাংশন দেখবেন যে সবসময় কল করা হয়, যে কোনো জায়গায় আপনি সি প্রোগ্রামিংয়ে কোড লিখতে গেলে এই ইমপ্লিমেন্টেশনটা দেখবেন বা এই মেথডটাই দেখবেন। এটা কি, প্রথমে একটা ফাংশন ওরা ডিফাইন করে, সেটা ভয়েড রিটার্ন টাইপ হয়, এবং এটার নাম হয় জেনারেলি ইনিশিয়ালাইজ, এবং স্ট্রাকচারের নাম কি, স্ট্যাক। তো ইনিশিয়ালাইজ স্ট্যাক, রাইট, এইটা, এবং এখানে একটা স্ট্যাক পাস করা হয়। তো এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা প্রথমেই কল করা হবে, যখন অবজেক্ট ক্রিয়েট করা হবে তারপরেই কল করা হবে, ঠিক আছে? এই যে আপনার মেইন ডট সি কই, এখানে দেখেন অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে বা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে, ভ্যারিয়েবল ক্রিয়েট করা মানে কিন্তু ভ্যালুগুলো সেট হয় নাই, তাই না? এরপরেই এটা কল করা হবে, এই যেটা আমরা ক্রিয়েট করছি ভ্যারিয়েবলটা, এটা দিয়ে কল করা হবে। তো আমি করতেছি ইনিশিয়ালাইজ স্ট্যাক, রাইট, এবং এই স্ট্যাককে আমি ইনিশিয়ালাইজ করতে বলতেছি। তো এই স্ট্যাকের যে ফিল্ডসগুলো আছে সেই ফিল্ডসগুলোর মান সেট করে দেওয়া হবে ডিফল্টভাবে। এটাই হচ্ছে মোটামুটি আইডিয়া। তো আমরা এখানে এটা লিখছি, এটার ইমপ্লিমেন্টেশন লাগবে, তো এটা একদম উপরে গিয়ে আমি ভয়েড ইনিশিয়ালাইজ স্ট্যাক, এবং এটা স্ট্যাক এসটি নিচ্ছে, এবং এসটি টপের মান করে দিচ্ছে -1, রাইট? তো এতটুকু এটার ইমপ্লিমেন্টেশন, এর থেকে বড় হওয়ার কথা না। তো এতটুকু কোড। এখন আমরা মেইন ডট সিতে আসি, ইনিশিয়ালাইজ স্ট্যাক হয়ে গেছে, পুশ করছি, তারপরে আবারও পুশ করছি ওই স্ট্যাকে, তারপরে সাইজ বের করছি, এটা কোনটা, ওই স্ট্যাকের সাইজ, দেন ওই স্ট্যাক থেকেই পপ করছি, ওই স্ট্যাক থেকেই পপ করছি, ওই স্ট্যাক থেকেই পপ করছি, আবার পুশ করছি সেম স্ট্যাকে। আমরা কিন্তু সেম স্ট্যাক নিয়ে কাজ করতেছি, কারণ আমরা একটাই কি করছি, ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। তারপর পপ করার জন্য আমরা জাস্ট সবসময় প্যারামিটার পাস করবো যে কোন স্ট্যাক থেকে কাজটা হবে। দেখেন ইরর সবগুলো চলে গেছে, কোনো ইরর কিন্তু নাই। তো এই হচ্ছে আমাদের স্ট্যাক, তারপরে আমি চেঞ্জ করব। তো আসেন আমরা কোডকে কম্পাইল করি। তো আশা করি কাজ করার কথা। দেখেন প্রথমে আমরা কি করব, আমরা জিসিসি মেইন ডট সি, তারপরে স্ট্যাক ডট সি। ওকে, কম্পাইলেশন সাকসেসফুল, রান। দেখেন প্রথমে যেহেতু দুইটা পুশ করছি, তাহলে সাইজ কত, সাইজ হচ্ছে 2। তারপরে পপ করছি যেহেতু স্ট্যাক, লাস্ট লিফো সিস্টেম লাস্ট এত ইন হয়েছিল সেটা পপ হয়েছে 20, তারপর 10, তারপরে আবার পপ করার ট্রাই করছি, তো সেটা -1, তারপরে পপ করছি 300, 200, তারপরে আবারও পপ করার ট্রাই করছি মনে হয়, নাকি না, দুইবার পপ করছি। তারপর সাইজ কত হবে, সাইজ হবে 1, কারণ 100 রয়ে গেছে, তাই না? তো লাস্টে পিক করছি 100। তো আমাদের স্ট্যাক কিন্তু কাজ করতেছে। এই হচ্ছে মোটামুটি আইডিয়া একটা স্ট্যাকের। এখন আমরা কি করব, ST2, ওটা 1 আর দিলাম না, ওটা ধরেন যে 1। তো আমরা যেটা ক্রিয়েট করছি পরের স্ট্যাক, সেটা হচ্ছে ST2, এটাও ইনিশিয়ালাইজ করলাম। সুতরাং এটার জন্য যেটা টপ, সেটারও -1 সেট হয়ে গেল, ঠিক আছে? এখন এইটা 10 কিসে দিছি, 10 দিচ্ছি হচ্ছে স্ট্যাক 1-এ, আর 20 দিলাম হচ্ছে স্ট্যাক 2-তে। সাইজ অফ এটা হচ্ছে স্ট্যাক কত, 1, আর একটা হচ্ছে স্ট্যাক 2, এটা হচ্ছে UI স্ট্যাক 2, ফাইন। তারপর পপ করছি এটা, আচ্ছা আমি এখানে আরেকটা দিয়ে আসি, এটা হচ্ছে 30, তাহলে ওই স্ট্যাক 2-তে কিন্তু দুইটা আছে। তো এটা সাইজ স্ট্যাক 1 আমরা পাশে কমেন্ট করে রাখি, এটার অ্যান্সার আসার কথা স্ট্যাক 1-এর সাইজ হচ্ছে 1, তারপরে স্ট্যাক 2-এর সাইজ হচ্ছে 2, তারপর পপ স্ট্যাক 1 থেকে যদি করি তার মানে 10, এটা স্ট্যাক 2 থেকে করব। 2 থেকে করা মানে কি, 2 থেকে করা মানে হচ্ছে 30 লাস্টে ইনসার্ট হয়েছে। দেন এখান থেকে আবার যদি পপ করার ট্রাই করি -1, কারণ স্ট্যাক 1-এ আর কিছু নাই, 10 ছিল, 10 আমরা পপ করে নিছি। এটা স্ট্যাক 2-তে দিলাম সবগুলা, স্ট্যাক 2-তে, এবং পপ করতেছি স্ট্যাক 2 থেকে, এটাও 2 থেকে। তারপরে এখানে হচ্ছে সাইজ, এটা ধরেন যে স্ট্যাক 2 এর সাইজ, তাহলে এখানে কত আসার কথা, 1।
রাইট, কারণ ওখানে 300 আর 200 পপ হয়ে যাবে উপরে দুইটা লাইনে এখানে, আর 100 থেকে যাবে, তো সাইজ এখানে কিন্তু 1 হবে। পিক করলে এটা 100। তো মোটামুটি এরকম আউটপুট দেওয়ার কথা। তো আমরা কোডকে কম্পাইল করি, রান করি, দেখা যাক 1 2, তারপরে 10, তারপর 30, তারপর -1, তারপরে কত পপ করছি মানে এখানে কত হওয়ার কথা, এটা হচ্ছে 300 200, তো 300 200, ওকে। তারপরে কত এটা সাইজ 2, আচ্ছা সাইজ 2 হওয়ার কারণ কি, কারণ স্ট্যাক 2 তে মানে একটা এলিমেন্ট থেকে রয়ে গেছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই যে 20 অলরেডি কিন্তু ছিল, কারণ স্ট্যাক 2 তে দুইটা এলিমেন্ট ছিল 20 আর 30, তাই না? তো 30 যদি পপ হয় 20 কিন্তু রয়ে গেছিল, ঠিক আছে। তো 20 থাকার পরে তারপরে এই 3টা পুশ করছি, করার পর 2টা পপ করছি, তাহলে আরো 2টা রয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 2 সাইজ হবে। আর পিক করলে কত হবে, এই যে লাস্টে 100, কারণ এটা কিন্তু নিচে পড়ে গেছে, এই যে এখানকার এই যে কোনটা, এই যে 20টা, তাই না? 20-এর পর 30 দেওয়া হয়েছিল, 30 তো উঠে আসছে, 20-এর পরে এগুলা দেওয়া হয়েছিল আপনার 300 200 উঠে আসছে, তো 100 কিন্তু থেকে যাবে। তো ঠিক আছে, সাইজ 2, আচ্ছা সাইজ 2 এটা কত, আচ্ছা স্ট্যাক 2 থেকে করি, তাহলে আমাদের 100 আসবে। স্ট্যাক 1 থেকে করছি, স্ট্যাক 1 এ তার কিছু নাই, দেখেন এটা কিন্তু 100। তো বুঝতেই পারছেন এই কোডটা জাস্ট আপনি একটু ইয়া করলে দেখবেন, এটা কঠিন কিছু না। আমি বিভিন্ন স্ট্যাক ব্যবহার করতেছি, স্ট্যাক 1 একবার, স্ট্যাক 2 একবার। তো আপনারা ট্রাই করবেন এটা, এবং এটাই হচ্ছে পারফেক্ট ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক, যেখানে মাল্টিপল স্ট্যাক নিয়ে আমরা কাজ করতে পারবো। এবং মাল্টিপল স্ট্যাক যেহেতু হয়ে গেছে, এখন সুন্দর করে আমরা এটা দিয়ে প্রবলেম সলভ করতে পারবো। তো আশা করি বুঝছেন।